প্রতিষ্ঠিত দল, সেই দলগুলো চাচ্ছে কোনো সংস্কার ছাড়াই তাড়াতাড়ি ইলেকশন দিয়ে আবার তারা আগের পরিস্থিতি ফিরে যাবে, কারণ তাদের সম্বন্ধে তো আমরা জানি। আমাদের বাংলাদেশ ঐক্য পার্টির যেই প্রধান বিবেচ্য বিষয়, যেটা আমরা এই সংস্কারে কিভাবে অংশগ্রহণ করতে পারি এবং সঠিক সংস্কারের মাধ্যমে দেশকে সংস্কার করে তারপরে নির্বাচন দিয়ে সেখান থেকে ভালো লোক কিভাবে আমাদের দেশ চালানোর কাজে নিয়োজিত হতে পারে, সেই প্রচেষ্টাই আমরা করে যাচ্ছি। এবং আমি আশা করব আমরা যারা এই দলের সাথে সম্পৃক্ত হব, নিঃস্বার্থভাবে আমরা নিজেদের কোনো স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে মানুষে যেন আমরা না আসি, এবং আমরা যেন সেই স্বার্থের ঊর্ধ্বে থেকে আমাদের যে অভিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারি। এর প্রয়োজনে আমাদের দৃঢ়ভাবে চিন্তা করে, বিভিন্নভাবে আমাদের চেষ্টা করে, বর্তমান প্রধান উপস্থিত যিনি আছেন তার কাছেও আমাদের যাওয়া প্রয়োজন, এবং তার কাছে আমাদের যেই তার পিছনে যে আমরা যে একটা বিশাল ফোর্স আছি, রিটায়ার্ড কমিউনিটি, এবং আমরা যারা সুশীল সমাজের যারা সুচিন্তক, তারা যেন আমরা তার তার কাছে গিয়ে তাকে সাপোর্ট দিতে পারি, সেভাবে আমরা চেষ্টা করে যাব। এবং তিনি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সংস্কারের জন্য, কোন দলের চাপে যেন উনি তড়িঘড়ি ইলেকশন না দিয়ে ফেলেন, যে পরিস্থিতি এখন উদ্বুদ্ধ হয়েছে, সেই পরিস্থিতি থেকে যেন আমরা নিস্তার পেতে পারি, সেই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। যাই হোক, আমি আশা করি যে আমরা সবাই এই একই লক্ষ্যে যেন সত্যনিষ্ঠভাবে কাজ করে যেতে পারি, এই জন্য সকলে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মেজর আবু রায়হান মোহাম্মদ মাহবুবুল ইসলাম মহোদয়কে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের বৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল জাতীয়তাবাদী বিএনপির ঢাকা উত্তরের সাবেক সহসাধারণ সম্পাদক রাজাউর রহমান তপন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ঐক্য পার্টির আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবু জুবায়ের উল্লাহ, উপস্থিত বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ, বক্তব্য শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের যে উদ্দেশ্যটা, এটা অত্যন্ত মহৎ, যে সমাজের সবকিছু ভালো আমি তার সাথে, যা কিছু ভালো আমি তার সাথে, এই একটা স্লোগান আমরা যদি নিজেদের বুকে ধারণ করি, ভালো কিছুর সাথেই মানুষ থাকতে চায়, মন্দ কিছুর সাথে থাকতে চায় না, খারাপের সাথে থাকতে চায় না। তো সেই পরিবেশটা তৈরি করার যে এই প্রচেষ্টাটা, সেটা হলো ঐক্যবদ্ধ হওয়া। আপনাদের এখানে মূলনীতি বেশ কয়েকটা অংশ আমি দেখলাম: ক্ষমাশীলতা, সততা, ঐক্য, শান্তি, সফলতা। লাস্টে যে সফলতাটা ধরি, এগুলো সমন্বয় করার পরেই সফলতাটা আসবে। রাজনীতিতে শুদ্ধিচারণ যেটা দরকার আমাদের ভিতরে, সেটা আমি গতকালকে একটা ঢাকার বাইরে ছিলাম, আমি আর স্যার একসাথে যাচ্ছিলাম। গত পরশু দিন আমি জিজ্ঞেস করলাম একটা বিষয় নিয়ে, যে সততা এবং দেশপ্রেম, এই দুটা যদি একটা মানুষের মনে থাকে, তাহলে অনেক অন্যায় দুর্নীতি থেকে মানুষ নিজেকে মুক্ত রাখতে পারে। সেই জিনিসগুলো যদি আমরা নিজেদের মধ্যে আনয়ন করতে পারি এবং পার্টির মধ্যে আমরা সেই চিন্তা চেতনাগুলোকে যদি প্রকাশ করতে পারি, প্রচার করতে পারি, তাহলে হয়তো সমাজ বিবর্তনে আমাদের অংশগ্রহণটা কাজে লাগবে। আর
আজকে প্রথম আসলাম আপনাদের সাথে সাক্ষাতের জন্য। ছোট শিশু একটা বাংলাদেশ ঐক্য পার্টি, নিউ বর্ন বেবি। চলার পথে অনেক বন্ধুর পথ। এই পথে আমরা সব ঐক্যবদ্ধ থেকে যদি আমরা সবাই একটা দেশপ্রেমিক সংগঠক হিসাবে যদি আমরা আগায় যাই, আমি মনে করি এটা সফলতা আসবে ইনশাআল্লাহ। আর যদি শুধু সেখানে রাজনৈতিক দলগুলোর কিছু, আমরা তো একটা বৃহৎ দলের থেকে আমি একদম রুট লেভেল থেকে কিন্তু পলিটিক্সে আসছি। সেই জন্য পলিটিক্সের চড়াই উচ্চাইগুলোতে আমরা অনেক জায়গায় আমরা সম্পৃক্ত ছিলাম। আপনারাও আসছেন একটা সুন্দর চিন্তা চেতনা নিয়ে। এটার যেমন ভালো দিকগুলো আছে, আবার এটার পিছনে ঝড় ঝঞ্ঝা এটাও আছে। আমরা যারা পলিটিক্স করি, জুতার মালা ফুলের মালা পাশাপাশি রাখার চেষ্টা করি। এটা কালচার হয়ে আসছে। যেহেতু এই টেরিটরির ভিতরে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, বার্মা, এই অঞ্চলগুলোতে আপনার পারিবারিক ভাবেই পলিটিক্যাল গুলো মানে দাঁড়িয়ে আছে আমরা দেখলাম, এবং গভর্নমেন্টে তারাই যাচ্ছে এইভাবে। সেটার সাথে এই অঞ্চলের সাথে একটা যুদ্ধ ঘোষণা, যে আমরা আমাদের মনস্তাত্ত্বিক ভাবে যদি আমরা কোনো কিছু চিন্তা করতে চাই, যে বৃহৎ অংশকে এই চিন্তা চেতনার বাইরে আমরা কিভাবে দাঁড়া করাবো। আমাদের যারা আমার সামনে অনেকেই আছেন, তাদের বয়স, চিন্তা চেতনা এবং পৃথিবীতে তারা অনেক দিচ্ছেন, অনেক সমাজে অনেক দিয়েছেন। আগামীতে তাদের দেওয়ার মতো যে সময়টা, স্কোপটা, এটা তারা কতটুকু পারবেন, এবং সেই ধারাবাহিকতা কতটুকু ধরে রাখতে পারবেন, তার উত্তরসূরি কিভাবে কতটুকু তৈরি করতে পারবেন, এগুলো বিবেচ্য বিষয়। এগুলোকে মাথায় আনতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খুব অল্প সময় দেশ শাসন করেছেন, খুব অল্প সময়, 3.5 বছর। এবং এই ব্যক্তিটা একজন ফৌজি লোক হয়ে কেন এত জনপ্রিয়তার ইয়েতে আসছে, বেশ কিছু অনেকগুলো কারণ আছে। আজকে এই স্বল্প সময় ব্যাখ্যা দেওয়ার উপযোগ নাই। আর তার আগে যে রাজনৈতিক দল করার আগে যে তার আগমন দেশের প্রয়োজনে, সেটা সমস্ত সময়ের বিবর্তনে তার আগমনটা ঘটছে। উনি 71 সালের যুদ্ধে যখন রাজনৈতিক দলগুলো এই, দিক নির্দেশনার সিদ্ধান্তহীনতায় ভুগতেছিল, তখন তার আগমন ঘটছে। হ্যাঁ, আপনারা জানেন যে সেনাবাহিনীতে যে এখানে আসতেন, একজন চলে গেলেন, আপনার তার আছে উই রিভোল্ট, এই কথাটা বললে ওই ব্যক্তিটার কি হয় এবং তার শাস্তিটা কি। তার শাস্তি হচ্ছে ফায়ারিং করে তাকে হত্যা করতে হবে, তার তাই তো মনে হয় দেশ বিরোধীর জন্য। তো ওই ব্যক্তিটা যখন ওই রিভোল্ট বললো, আর সারা জাতি গত 18 বছরে শুনলো যে সে রাজাকার, সম্মান দেওয়ার জায়গাটা সম্মান দিতে যাচ্ছে না। কোথায় যারা সাবেক সচিব ছিল, তারাও তার সাথে একসাথে সুর মিলিয়েছে। যারা নির্বাচনগুলো, বেশ কয়েকটা নির্বাচন করেছে, তারাও মিডিয়ার সামনে এসে বললো যে আমি ভালো নির্বাচন হয়েছে। এই যে লজ্জাবোধ নাই, এই লজ্জাবোধের ভিতরে যে প্রিজারভেটিভ দিয়ে রাখছে, এখান থেকে আপনাকে বেরোয় আসতে হবে। লজ্জা থাকতে হবে, মিনিমাম লজ্জাটুকু নাই সমাজে। তাহলে এটাকে কিওর করতে হবে। অনেক ছোট, সম্ভবত 77-78 সালের দিকে হবে। আমার ফাদার ইঞ্জিনিয়ার ছিলেন, উনি কেরানীগঞ্জের এখানে ওনার অফিস ছিলেন। আমি বাবার হাত ধরে যখন বুড়িগঙ্গা পার করি, তখন দেখতাম, তখন শ্যালো নৌকা ছিল না, পালতোলা নৌকা, বৈঠার নৌকাগুলো ছিল। সকালে নাস্তা করার সময় ওই টিনের আপনার ছিল, ওই যে প্লেট কিনার দিয়ে একটু উঁচা করে, উনি মুড়ি বাকি সকালে নাস্তাটা করে ওই পানিটা উঠে খাচ্ছে, বুড়িগঙ্গার পানি। আজকে কি বুড়িগঙ্গার পানি খাওয়া যাবে? দেখুন, রাজনীতিটা আজকে ওই পর্যায়ে চলে গেছে। রাজনীতিটা আজকে এখন যে বুড়িগঙ্গার পানির যে এরকম আছে, মেইল আছে, যে পরিবেশ আছে, রাজনীতিটা ঠিক ওই পর্যায়ে চলে গেছে। এখন আপনাকে এটা কি করতে হবে? সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। এর জন্য মেশিন লাগবে, যন্ত্র লাগবে, অনেক বাধ্য বিষয় থাকবে। এগুলোকে দিয়ে কিওর করলে হয়তো আগের পরিবর্তন আসতে হবে। রাজনীতিবিদদের আমি দেখলাম, ওনার আব্দুল হামিদ খান ভাসানী, ওনার একটা ছবি দেখি আমি,
ভাসানী সম্পর্কে আমাদের জেনারেশন, আপনাদের জেনারেশন সম্পর্কে বিস্তারিত আর বলার অবকাশ নাই। নতুন জেনারেশন কতটুকু জানে আমি জানি না। উনি লাকড়ির চুলায় রান্না করতেছেন, এই একটা ছবি আমরা দেখতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পার্টির চেয়ারম্যান, আওয়ামী লীগের মতো একটা বড় সংগঠনের সাধারণ সম্পাদক ছিল। তো এখানে এটা বলার উদ্দেশ্য হলো যে একজন রাজনীতিবিদের চরিত্র সমাজে তার উপস্থাপনটা কি হবে, এটা কি ফটো সেশনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, না তার অ্যাক্টিভিটি তাকে সমাজে উত্তরণ ঘটাবে। তো বাংলাদেশ ঐক্য পার্টি, পার্টিটা নামটা খুব সুন্দর। আমি আশা করব যে ঐক্য পার্টির যে মিনিংটা, পার্টির ভিতরে ঐক্যবদ্ধ করার জন্য আপনাদের যে কাজগুলো এগুলো আপনারা এই এই এখানেও করতে পারেন। আরেকটু মুভমেন্ট করতে হবে, ডোর টু ডোর যেতে হবে, কমিউনিটির ইটা আরেকটু বাড়াতে হবে। তো সেখানে সফলতা বিফলতা থাকবেই, তার মধ্যে আমার একটা চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জটার মধ্যে থেকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আশা করব আমার থেকে এখান থেকে আপনাদের এই কোনো কখনো যদি প্রয়োজন মনে করেন, আমার এখান থেকে যে বাংলা মোটরে সময় টিভির যে বিল্ডিংটা, এখানে লিফটের 3-4 চারতলাতে আমার অফিস আছে, বড় কনফারেন্স রুম আছে, এর চেয়ে অনেক বড় কনফারেন্স রুম, বসার ব্যবস্থা আছে। যদি কখনো প্রয়োজন হয় আপনাদের জন্য, আমি আপনাদেরকে আহ্বান করবো সেখানে যদি মনে করেন আসতে। আর রাজনীতির সাথে অর্থের একটা সম্পর্ক আছে, এটা স্বীকার করেন আর না করেন, অর্থের একটা বড় সম্পর্ক আছে। যেখানে যদি সেই জায়গাটায় আপনারা প্রস্তুত না করতে পারেন, তাহলে এই বড় পরিসরের একটা জনসংখ্যার মধ্যে আমরা অনেকগুলো রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলো পরিচালনা প্রতিষ্ঠা লাভ করছে, অনেকে তার মিশন ভিশন এর কাছে যেতে পারছে কিনা আমি জানি না। হ্যাঁ, তো তারপরে সেখানে পরিবর্তনের জায়গাটা কিন্তু খুব কঠিন বাংলাদেশে। এই পরিবর্তন কোথায়, কখন, যখন আমার দেশ এই রাজধানী বসবাসের উপযোগ্য সিরিয়াল নাম্বার হচ্ছে 168, টোটাল দেশ হচ্ছে 172টা, আমার সংখ্যা 168টা। এখানে থেকে আমি আমার চিন্তা চেতনাকে, আমার এই জনসংখ্যাকে পরিবর্তন করার, যার রাজধানীর প্রতি কোনো মায়া নাই, হ্যাঁ, যার এই বসবাস করব, যে বাসায় যে আমি বসবাস করব সেই বাসার প্রতি তার কোনো মমতা নাই। দেশপ্রেম কোথায়, দেশপ্রেম আসে কোথায়, আমি যখন এই ঘরটার ভিতরে থাকবো না তখন লাইটটা বন্ধ করে দিব, এটা হচ্ছে দেশপ্রেম। কেন? বিদ্যুৎ সাশ্রয় হলো, আমি পেলাম না, এই বিদ্যুৎটা আরেকজন ইউজ করলো, তাই না? এই জিনিসগুলো আনতে হবে জেনারেশন। আমরা আমাদের যত কথাই বলি, আমরা আমাদের পরবর্তী জেনারেশনের জন্য যে ক্ষেত্র তৈরি করার দরকার ছিল আমরা সেটা করতে পারিনি। এটা যেভাবেই দেখেন, এটা আমি শতভাগ বলবো। কারণ আমরা যখন আমাদের চেয়ে আমরা সিনিয়র যারা আছেন তারা আরো ভালো অবস্থানে ছিলেন, আমরা না সেই 70 দশকের কথাই বলি, তো আমরা অনেক ছোট, বা 80 দশকের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা দেখি স্কুলে থেকে আসার পরে ব্যাগটা বাসায় খাটের উপরে বা সোফার উপরে ফালাই দিয়ে দৌড় দিতে, মাছ ধরার জন্য। কই আমার ছেলে সন্তানরা কি সেটা পারে? পারে না। আমরা বড়ই গাছে উঠে বড়ই পারছি, কিন্তু অনেক কাটা কাটা, আমার সন্তান কি সেটা পারে? পারে না। তাহলে আমরা কি করলাম, নিজেদেরকে বসবাস করার জন্য মাঠ রাখলাম না কোথাও, খেলাধুলা করবে যে শারীরিকভাবে আমার একটা সন্তান করবে। আমাদের ছেলে মেয়েরা আসক্ত হয়ে গেল ডিভাইসে, ইনডোর গেমে তারা আসক্ত হয়ে গেল। আজকে আপনাকে অবশ্যই খুঁজতে হবে ঐশীর মতো মেয়েরা তার বাবা মাকে কেন হত্যা করে, এর পিছনে যেতে হবে। তো সমাজ বিবর্তনের কথা বলবেন আর ঐশীরা তার বাবা মাকে মেরে যাবে, হ্যাঁ, আর বিবর্তনের কথা বলবেন আমরা ঐক্যবদ্ধ করে একটা পার্টি দেশ পরিবর্তন করব, ইম্পসিবল। ইয়াবাকে রীতিমতো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আমদানি করা হয়েছে। গত ফ্যাসিস্ট সরকার
একটা রাজনৈতিক দলের সংসদ সদস্যের নামের আগে ইয়াবা বদি। আমাদের লজ্জা হওয়া উচিত। লজ্জা নাই, লজ্জা প্রিজারভেটিভ কিছু দেখে আমাদের লজ্জাটা বলতো না। একটা লোক বলে না যে একটা পার্লামেন্ট মেম্বার তার আগে সে নির্বাচন করতে পারবে না, তার ওয়াইফকে নির্বাচন করতে হবে। কেন? কক্সবাজারে কি আর লোক নাই আওয়ামী লীগ করে? কিন্তু এই যে মানসিকতা, এই মানসিকতার পরিবর্তন আপনারা কিভাবে করবেন? এগুলোকে বলতে হবে। যদি না বলতে পারেন তাহলে এই সমাজ পরিবর্তন হবে না। ইয়াবা আসলো যুব সমাজকে ধ্বংস করার জন্য। সেখানে তিনি স্টেট বলছে যে আমি আমার জিঘাংসাকে, আমার বাবা মা হত্যা করছে, এদেশে আমি যতদিন শাসন করবো এটা আমার বোনাস চাই। আমাকে তো অনেকে মারতে দিতে। ৭৫-এ যদি আমি বাংলাদেশে থাকতাম আমাকে আমার দুই বন্ধুকে মেরে ফেলতো। অতএব এদেশের জনগণের পাশায় যে বাস দিয়েও দাঁড়া রাখি, আমি একটু ভাষাতেই বললাম, হ্যাঁ, যে এতে আমার যায় কিছু যায় আসে না। আসলে হয় নাই, তাই না? পুলিশরা তাদের ব্যবসা করতে, আপনি দেখবেন সহজ সরল মানুষকে ইয়াবা ১০০-২০০ পকেটে দিয়েই বলছে যে তুমি ইয়াবার ব্যবসায়ী। করছে না এগুলো? বিরোধী দলকে দমন করছে না? আর বিভিন্ন ইয়েতে এই জিনিসগুলো সাথে যেহেতু হয়েছে, অন্যায়গুলো হয়ে গেছে, এই অন্যায়গুলো কিন্তু বর্তমান প্রজন্মের অনেকে জানে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত ১৮-১৯ বছর এই দেশের এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গেছে বিভিন্ন স্তরে। প্রত্যেকটা নির্বাচনে বলছে যে ওদের আন্ডারে নির্বাচন দিলে আমরা কেউ নির্বাচিত হব না। এই ব্যাপার বিস্তারিত ভাবে তাদেরকে, আমাদের আন্দোলনটা ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদীর আন্দোলন ছিল অহিংস, সহিংস না। তারেক রহমান এবং আমার পার্টির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সবাই নীতি নির্ধারক যারা ছিল, এদের কি ছিল যে আমরা আমাদের যতটুকু ক্ষতি হয়েছে হয়েছে, এরপরে ফিল করতে হবে যে কোন পর্যন্ত গেলে যে এই হাসিনার পতন হবে এবং জাতিকে সেটা ফিল করতে হবে। ছাত্র সমাজ, প্রত্যেকটা আন্দোলনের সূতিকাগার কিন্তু ছাত্র যুব শ্রেণী, এটা মনে রাখতে হবে আমাদের। কোনো বৃদ্ধ আন্দোলন করবে না, কোনো শিশু আন্দোলন করবে না, তাহলে কোন শ্রেণীটা করবে? ছাত্র যুব। এদেরকে ধ্বংস করার জন্যই ইয়াবা সহ বিভিন্ন অত্যাচার করছে যুব সমাজ, ছাত্র সমাজের উপরে গত ফ্যাসিস্ট সরকার। তো এইখান থেকে এই ইতিহাসগুলোকে এবং প্রত্যেকটা সেক্টরে কোথায় কোথায় আমাদের অন্যায় হয়েছে, এই অন্যায়গুলোকে আপনারা যদি আপনারা তুলে না ধরেন সমাজের কাছে, তাহলে এটা আমি মনে করব আপনার রাজনৈতিক দল ছোট হোক বড় হোক যেটা হোক তুলে ধরতে হবে। তুলে ধরলেই সমাজ বিবর্তনে আমাদের অংশগ্রহণটা সুন্দর এবং সাবলীল হবে, এই বিশ্বাস। এবং আগামী দিনে ঐক্য পার্টির আমি আরো বড় পরিসরে সুন্দর একটি ইয়েতে তার কার্যক্রম আরো সুন্দরভাবে এগিয়ে যাবে, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি এবং সার্বিক সহযোগিতা কামনা করছি নেক্সট প্রোগ্রামগুলোতে। বিসমিল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুবই প্যাট্রিয়ট এবং জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা ছিলেন। 1975-এর পট পরিবর্তনের পর দেশটা ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সে অবস্থায় ক্ষমতায় এসে জিয়াউর রহমান যেভাবে দেশকে কামব্যাক করিয়েছেন, এটা অকল্পনীয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে তিনি কিন্তু এক জায়গায় নিয়ে এসেছিলেন। আর এই জন্যই তার মৃত্যুতে বাংলাদেশের মানুষ কাঁদে নাই, এরকম মানুষ খুব কম পাওয়া যাবে। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় যে মানুষ উপস্থিত হয়েছিল, সেটার রেকর্ড এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই। সেই একটি জনপ্রিয় দলের একজন ভাই, যিনি ঢাকা মহানগর জাতীয়তাবাদী বিএনপি উত্তরের সাবেক সহ সাধারণ সম্পাদক রেজাউর রহমান তপন, এতক্ষণ আমাদের সামনে পরামর্শমূলক, দিক নির্দেশামূলক, গুরুত্বপূর্ণ অনেক বক্তব্য রেখেছেন, সেজন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক সচিব জনাব কাসেম মাসুদ। জনাব কাসেম মাসুদ, এরপর আমি অনুষ্ঠানে পিছনে তো কেউ থাকবে না, আমরা ওখানে যদি গেলে পিছনে কেউ থাকবে, অতএব আমরা পিছনে থাকবে না।
এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় হিন্দু মহাজোটের মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট প্রতিভা বাগচিকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত অধ্যক্ষার মঞ্চের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাই এবং সম্মানিত ব্যক্তিবর্গ, সবাইকে ধন্যবাদ এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ ঐক্য পার্টিকে অশেষ ধন্যবাদ। তো এই বাংলাদেশ ঐক্য পার্টি যে চিন্তা চেতনা নিয়ে এই সংগঠনটি দাঁড় করিয়েছেন, সত্যিকার অর্থে একটা মহৎ উদ্দেশ্য এদের মধ্যে কাজ করছে, চেতনা কাজ করছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমাদের বর্তমান প্রেক্ষাপট এর কথা চিন্তা করেই ওনাদের এই সংগঠনের আবির্ভাব, এটা বুঝতে পারছি। তো এই আলোকে যদি সত্যিকারেই দেশ পরিচালনা হয়, তাহলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে যেমন বসবাস করব এবং দেশও সামনের দিকে এগিয়ে যাবে। দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হলে সাধারণ ব্যক্তিদের যেমন মহৎ চিন্তা চেতনা থাকতে হবে এবং একটা পার্টিরও ঠিক তেমনি আদর্শ থাকতে হবে। এই পার্টি শুধু নামে না হয়ে সত্যিকার অর্থে মাঠ পর্যায়ে তাদের নীতিগুলাকে প্রচার প্রসার করতে হবে। আমাদের দেশে বেকার সমস্যা অনেক বেশি এবং এই বেকারত্বর কারণেই আজকে আমাদের যুব সমাজ অনেক ধ্বংসের দিকে চলে গেছে। আমি যদি আমার ব্যক্তিগত ওপিনিয়ন একটা, যেমন আমাদের যারা রিটায়ার্ড পার্সন তাদেরকে আবার চাকরিতে মেয়াদ বাড়িয়ে দেওয়া, যদিও বিজ্ঞজনেরা এটা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু যদি আমি চিন্তা করি যে আমি একজন বেকার, সেখানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আর যে সারা জীবন চাকরি করলো তাকে আবার বাড়তি সুযোগ দেওয়া হলো, তাহলে তো আমার বেকার আরো বেকারই রয়ে গেল। সেদিকটা সরকারের মনে হয় দৃষ্টি দেওয়া উচিত, যাতে আমাদের বেকার সমস্যা দূর হয়। মাদকাসক্তি এটা এই বেকারত্বেরই একটা কারণ, যে যার কোনো কাজ নেই সে কি করবে, হয় সে ঘুমাবে, না হলে আড্ডা দিবে, অপকর্মের সাথে যুক্ত হয়ে যাবে। এটা আমাদের সংগঠন নয়, এটা ব্যক্তি পর্যায়েও আমরা ভুলণ্ঠিত হচ্ছি যে আমাদের এই যুব সমাজটা আজকে যে আন্দোলন গড়ে তুলছে তাদের এটার একটা বহিঃপ্রকাশ, যে সমাজের নানাবিধ অবক্ষয় তারা সেখান থেকে মুক্তি পেতে যাচ্ছে। তো আজকে যে অন্তর্বর্তী সরকার যিনি আজকে দেশ পরিচালনা করছেন, তাদেরকে আমাদের এই দিকগুলা তুলে দিতে হবে বেকারত্ব দূর করার জন্য। সমাজের যে আমাদের অবক্ষয়গুলা সেটা চিহ্নিত করে তাকে কাজ করার জন্য আমাদের সময় দিতে হবে। শুধু আমরা নির্বাচন আমরা তো বিগত নির্বাচনগুলো দেখেছি, ক্ষমতায় বারবার সবাই এসেছেন, কিন্তু দেশের কোনো সংস্কার হয় নাই। যারা ক্ষমতায় এসেছেন তারা পুঁজিবাদী হয়েছেন, কিন্তু সত্যিকারের অর্থে সাধারণ জনগণের উপকার তেমন করে হয়নি। এখন রাষ্ট্র পরিচালনা করতে গেলে তাকে সময় দিতে হবে, দুদিন একদিন সময় দিয়ে কখনোই কোনো কাজ করা সম্ভব নয়। আমরা দেখছি এখন নির্বাচনের জন্য খুব তাড়াহুড়া হচ্ছে রাজনৈতিক দলগুলা, কিন্তু তাতে তারা আবার ক্ষমতায় যাবেন, যেই যান ক্ষমতায় যাবেন, আমরা সেই ক্ষমতায় গিয়ে আমরা সেই অপকর্মগুলা দেখতে চাই না। জনগণের হিতার্থে সত্যিকারে রাজনৈতিক ব্যক্তিত্বের আসতে হবে। আমরা পুরানো মুখগুলাকেই দেখে দেখে অভ্যস্ত হয়েছি, সেখানে নতুনত্বের কোনো আবির্ভাব ঘটে না, নতুনত্বের চিন্তা চেতনার কোনো প্রকাশ হয় না।
আমরা যেন এবার অন্তত আশা করি যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসেন না কেন, নতুন মুখ দেন, যাতে নতুন মুখের ভিতরে যে চিন্তা চেতনা আছে সেটা প্রকাশ ঘটুক। তাহলে উন্নয়নের ধারা হয়তো অন্যভাবে হবে। না হলে চিরাচরিত ক্ষমতাধর ক্ষমতায় আসবে, আর তাদের যেহেতু বিগত দিনের অভিজ্ঞতা আছে শোষণ এবং শাসনের, সেটা রয়েই যাবে, এটার থেকে বেরিয়ে আসতে পারবো না। তো যুব সমাজকে সেজন্য নিজেরও সচেতনতা বৃদ্ধি করতে হবে। যুব সমাজ ক্ষমতায় গেল, সে যদি অতীতের পুনরাবৃত্তি ঘটবে, তো যদি তার মেধা বিকাশ না হয়। আমরা সেটাও চাই যে নতুনত্বের উত্তরণ ঘটুক, সমাজের পরিবর্তন হোক, সাধারণ জনগণের কল্যাণ হোক। সাধারণ জনগণ বাজার করে খায়, সেই বাজার নিয়ন্ত্রণ হোক। আজকে হয়তো দেশের কি সবজি বাজার হঠাৎ করে খুব চড়া ছিল, এখন একটু নিম্নগতি। সেটা কেন? এখন এই ফসলের সময়, তাই নিম্নগতি। কিন্তু 2 মাস পরেই গেলে দেখবো যে বাজার দর নিয়ন্ত্রণে নেই। তো এগুলো আমাদেরকে মাথায় নিয়ে সুস্থ জীবনযাপনের জন্য আমাদের এই চিন্তা চেতনার বহিঃপ্রকাশ করতে হবে, এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। এটা যুব সমাজ পারে। তারা এবার দেখিয়ে দিয়েছে যে যুব সমাজ ইচ্ছা করলে অনেক পরিবর্তন আনতে পারে, এবং নতুন নতুন সংগঠনের ভিতরে যে আদর্শগত কিছু চিন্তা চেতনা থাকে সেটা বহিঃপ্রকাশ ঘটাতে হবে। যেটা বাংলাদেশ ঐক্য পার্টি তাদের যে কিছু নীতিমালা প্রণয়ন করেছেন, তো এটা সত্যিকারের সুন্দর। আমরা সাধুবাদ জানাই। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তাদের নীতি আদর্শগুলা মাঠে ময়দানে সাধারণ জনগণের কাছে পৌঁছে যাক, সেটাই আমাদের কামনা থাকবে। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। ধন্যবাদ জাতীয় হিন্দু মহাজোটের মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট প্রতিভা বাগচিকে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি স্বতন্ত্র প্রাপ্তি ঐক্য পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুর রহিম ভাই। আমি তাকে তার গঠনমূলক বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের সভার সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে এই মুহূর্তে বলার তেমন কিছু নেই। বাংলাদেশ ঐক্য পার্টি মনে হচ্ছে আমাদের মধ্যে ঐক্যের প্রয়োজন। আপনি কার সাথে কার ঐক্য হবে? পুরো দেশটা বিগত 54 বছরে আমরা দেখেছি আমাদের মধ্যে কোনো ঐক্য তৈরি হয়নি। নানান কারণে রাজনৈতিক দলগুলো যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারা মানুষকে ডিভাইড অ্যান্ড রুল করেছে অত্যন্ত পরিকল্পিতভাবে। ফলে আপনি ঐক্য কার সাথে কার ঐক্য করবেন, এই জায়গাতে আমাদেরকে ভাবতে হবে। যারা নতুনভাবে অনেক কিছু করতে চাচ্ছেন তাদেরকে অপ্রিয় হলেও সিদ্ধান্ত নিতে হবে। আমি সাধারণত বলে থাকি এই 54 বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে আমার সংগঠনের কোনো ঐক্যের প্রয়োজন নাই। তারা সবাই কম বেশি ফ্যাসিবাদী ছিল। এখন বললেই তো আপনার সাথে দ্বন্দ্ব বেড়ে যাবে। তো এই জায়গাটায় যারা সচেতন মানুষ, নতুন কিছু করতে চায়, সত্যের আলোকে চলতে চায়, তাদেরকে নিজেরা সিদ্ধান্ত নিতে হবে কার সাথে কার ঐক্য হবে। তো প্রাথমিক পর্যায়ে আজকে বাংলাদেশে আমাদের প্রয়োজন সংস্কার, ব্যাপক সংস্কার প্রয়োজন। 54 বছরে যত আবর্জনা তৈরি করা হয়েছে, মানুষের স্বপ্ন ধ্বংস করা হয়েছে, আকাঙ্ক্ষা নষ্ট করা হয়েছে, এগুলো যদি আপনি ফিরিয়ে আনতে চান তাহলে আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ছোট ছোট দল হতে পারে, আপনারা সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে।
মানুষ আসলেই পরিবর্তন চায়। রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দরা কেউ কথা দিয়ে কথা রাখেনি। এগুলো যদি আপনারা বিশ্বাস করেন সত্য, তাহলে সিদ্ধান্ত তো আপনাদেরকে নিতে হবে। অপ্রিয় কিন্তু সিদ্ধান্ত নেতৃবৃন্দকে নিতে হবে। আমরা দলকানা হয়ে গেছি। আজকে এই সরকারটা আমাদের দেশে আছে এই মুহূর্তে, এটা আমাদের পরিপূর্ণ কাঙ্ক্ষিত সরকার না। এটা আমাদের স্বপ্নের সরকার ছিল, কিন্তু আলটিমেটলি আমরা তাকে যেভাবে চেয়েছিলাম সেই সরকার কিন্তু এই সরকার না। কেননা এই সরকারটা যদি সত্যিকার অর্থে বিপ্লবী সরকার হতো, তাহলে হয়তো আমাদের চাওয়া পাওয়ার সাথে মিলে যেত। যেহেতু এই সরকারটি বিপ্লবী সরকার নয়, কাজেই আমাদেরকে একটা দীর্ঘমেয়াদী সময় নিয়ে আবারও আমাদেরকে সংস্কারের দিকে যেতে হচ্ছে। আন্দোলন সংগ্রামের দিকে হয়তো আমাদের যেতে হবে, মাঠে আবারও নামতে হতে পারে, রক্ত আবারও আমাদের দিতে হতে পারে। আমাদের সংগ্রামটা কিন্তু শেষ হয়ে যায়। সেই দৃষ্টিভঙ্গির থেকে ঐক্যের প্রয়োজন আছে, তবে কার সাথে কার ঐক্য, এটা এই মুহূর্তে আমাদের সবার নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা এগুলো ভাববেন। তবে আমার প্রস্তাব হচ্ছে যে আপনারা দলীয় সরকারগুলোকে, যারা ক্ষমতায় ছিল তাদের সাথে ঐক্য করার দরকার নেই। তারা কিন্তু দেখেন রাজনীতিতে কিভাবে করে, আপনারা সবাই বিজ্ঞ, আপনারা জানেন। এখনই নমিনেশনের ক্ষেত্রে, দলের ক্ষেত্রে, এক দল আরেক দলের ক্ষেত্রে তারা কি করছে। বাংলাদেশে বর্তমানে দুইটা বলয় বিদ্যমান, একটা জামাত ইসলামের বলয়, আরেকটা বিএনপির বলয়। আরেকটা তৈরি হওয়ার চেষ্টা করতেছে, বৈষম্য বিরোধী ছাত্ররা একটা বলয় তৈরি করার চেষ্টা করছে। এটা যদি তৈরি হয়ে যায় তাহলে তৃতীয় বলয় আসলো। ছোট ছোট দল যারা, তারা কি করবে? তারা তো সিট নেওয়ার জন্য এই তিন বলয়ের মধ্যে এক বলয়ে যাবেনই। আপনি আলাদা দল করে লাভ কি আপনার? আপনি যে একটা আলাদা দলের নাম করে নিজেকে দাঁড় করাচ্ছেন জনগণের সামনে, আপনি আসলে লাভটা কি করবেন? আপনি আদর্শ নিয়ে থাকতে পারলেন না তো। তাহলে মানুষকে এক ধরনের, মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা, স্বপ্নের জায়গাটা, এটা কিন্তু বড় দলদের ধারা আপনি কিন্তু ব্যবহৃত হলেন। মানুষের স্বপ্নের জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু ধরেই নিচ্ছে দল ছাড়া রাজনীতি হয় না, বড় দল ছাড়া ছোট দলদের কোনো বাদ নেই। আমরা তো এগুলো দেখেছি। জেনারেল ইব্রাহিম সাহেবের মতো একটা মানুষ, একটা দলের নেতা, একটা সিটের জন্য তাকে কি করতে হয়েছে? আওয়ামী লীগের সাথে বোঝাপড়া করতে হয়েছে। সারা জীবনের রাজনীতি তাকে বিসর্জন দিতে হয়েছে। অন্যান্য দলগুলোর দিকে তাকান, আজকের বাজারে যারা রাজনৈতিক দল আছে, ছোট মাঝারি, যাদেরকে আপনারা চিনেন জানেন, তারা কি করতেছে? আলোচনার মধ্যে আপনারা পাচ্ছেন তো, তারা সবাই কিন্তু দলীয়ভাবে, বিশেষ করে বড় দলের কাছ থেকে কিভাবে কয়টা সিট পাওয়া যায় এটা নিয়ে দর কষাকষি করতেছে। এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ যারা আপনাদের দলীয়ভাবে, যারা নতুন দলগুলার যারা শুভাকাঙ্ক্ষী, এই মানুষগুলো কিন্তু হতাশ হয়ে যায়। তাহলে এই মানুষ কেন আপনাদের কাছে আসবে? কেন? এই মানুষ সরাসরি বলবে আমি তাহলে ওই বড় দলের কর্মী হয়ে যাই, তাহলে সেখানে তো আমার স্ট্যাটাস বেশি থাকে, আমি আপনার কর্মী হবো কেন? সেই জন্য আমাদের দেশে রাজনীতিতে নতুন যারা আসবে তারা দাঁড়াতে পারছে না, তাদেরকে দাঁড়াইতে দিচ্ছে না। এই উপলব্ধি থেকে আমি সবাইকে অনুরোধ করবো, যারা ক্ষমতায় কোনোদিন যান নেই অথচ রাজনৈতিক দল করেন, আপনারা সবাই একটু ভেবে দেখেন যে আপনারা নিজের একটা ঐক্য করে একটা বড় আকারের আপনারা একটা গ্রুপ তৈরি করেন, করে আপনারা দেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর আমার সংগঠন ব্যক্তিগতভাবে, আমি যেহেতু দলীয় সিস্টেমটা নষ্ট হয়ে গেছে বাংলাদেশে, মানুষের আশা আকাঙ্ক্ষা যেহেতু দলের প্রতি এখন আর বিশ্বাস নেই, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো বিশ্বাস নেই সাধারণ মানুষের। আপনি বলবেন এটা আপনি বুঝছেন কিভাবে? আপনি দেখেন এত বড় 24-এর যে আন্দোলনটা হলো, এখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যানারে কিন্তু
এই আন্দোলনটা কিন্তু হয়নি। যদি কোনো রাজনৈতিক দলের ব্যানারে আন্দোলন হতো, এটা 100% ফেল করতো, 100% ফেল করতো। কাজেই এটা দিয়ে প্রমাণ হয়, বিভিন্ন নির্বাচনের সময় দেখেন আমাদের দেশের ভোটাররা ভোট কেন্দ্রে তেমন সাড়া দেয়নি, যায়নি, মানুষ নিরুৎসাহিত হচ্ছে। স্বাভাবিকভাবেই আমাদেরকে এখন নতুন করে ভাবতে হবে। আমি আজকে নতুন বিষয় আপনাদের সামনে বলার চেষ্টা করেছি, আমার সাথে আপনাদের অনেকের দ্বিমত হবে, এটা আলোচনা চালিয়ে যান। দ্বিমত নিয়ে আমরা কেমন সরকার চাই, স্বতন্ত্র নাকি দলীয়, এটা নিয়ে আমি জাতীয় পর্যায়ে একটা ডিবেট প্রোগ্রাম অলরেডি শুরু করেছি। আপনারা টেলিভিশনের পর্দায় নজর রাখবেন, ইনশাল্লাহ আপনারা অংশগ্রহণ করবেন, আপনাদের মতামত দিবেন। এইভাবে আস্তে আস্তে আমরা চর্চা করব ইনশাল্লাহ। বাকিটা আবার কথা বলার ইচ্ছা রইল। ভালো থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুর রহিম মহোদয়কে তার চমৎকার পরামর্শমূলক বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী মহোদয়কে। বাংলাদেশ ঐক্য পার্টি সামনে দর্শক বেশি না থাকলেও যারা আছেন গ্যালারি সামনে অডিয়েন্স এবং স্টেজে সবাই আমাদের থিঙ্ক ট্যাঙ্ক বলা চলে। কেমন নির্বাচন চাই, কেমন দেশ চাই? আমি গাদ্দাফির মতো দেশ চাই। গাদ্দাফি শৈল শাসক ছিলেন, কিন্তু জনগণের উপর ট্যাক্স চাপাননি, বিদ্যুতের বিল ছিল না, যারা বিয়ে করলে একটা বাড়ি গড়ে দিতেন, জনগণের নিরাপত্তা 24 ঘন্টা ভাবতেন, নিজে ছিলেন এতিম, যাযাবর হয়ে মসজিদে বারান্দায় ঘুমিয়ে রাষ্ট্রের কর্ণধার হয়েছিলেন। সেই দেশপ্রেমিক স্বৈরাচার একজন শাসক চাই, দেশপ্রেমিক সব। নির্বাচনের কোনো দরকার নাই, 50 বছর আপনি থাকেন। যেই দেশে 200 টাকা দিয়ে ভোট বিক্রি হয়, 2 কোটি টাকা দিয়ে নমিনেশন বিক্রি হয়, রাজনৈতিক দলের ত্যাগী নেতারা মূল্যায়িত হয় না, ত্যাগী নেতারা নমিনেশন পায় না, সেই দেশে গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই। গণতন্ত্রের নামে লুটপাট তন্ত্র, দখলতন্ত্র। ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন একটা সংগঠন আছে, ফালু ভাইয়ের ভাই নুরু ভাই এটার প্রতিষ্ঠাতা, মোসাদ্দেক ফালু নুরু। আমি জাতীয়তাবাদী দলের উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছি, রাজনৈতিক দর্শনে বিশ্বাসী, কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম। আমার বাড়ি দখল করে গেছে 6,000, আমি এনে উদ্ধার করতে ওই পল্টনে, পুরানো পল্টন, যেটা ওদের হল ফটো জার্নালিস্ট, এটা অবৈধ, পুরা 27 বছর অবৈধ, পুরা 6 তারিখে পুরো। আমরা তো তারা 3 তারিখে দখল করে। এই যদি এক দলের সম্পদ আরেক দলের, এক দলের অন্য নেতা প্রভাবশালী নেতাকে গিলিয়ে ফেলবে, এই গণতন্ত্র আমার দরকার নেই। এই গণতন্ত্র কোনো দরকার নেই। পৃথিবীর ইতিহাসে যারা দেশপ্রেমিক মানুষ চায় অন্য বস্ত্র, বাস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা। একজন স্বৈরাচার 50 বছর থাক, সে মানুষের অধিকার নিয়ে কাজ করুক, কোনো আপত্তি নেই। আপনি ক্ষমতা যাবেন গণতন্ত্রের নাম দিয়া, আর আমার জনগণকে লুটপাট করবেন, আপনার কর্মীরা লুটপাট করবে, সেই গণতন্ত্র দরকার, সেই নির্বাচন দরকার নেই। নির্বাচন হবে না দেশে, নির্বাচন দলদাস জানোয়ার গুলাই, শুধু অমূর্খ জানোয়ার গুলা দলদাস, দল অন্ধ হয়, দলের দাস হয়। কোন বিবেকবান মানুষ দলদাস হয় না। আজকে আপনি ভালো করছে আপনার পক্ষে থাকবো, কালকে খারাপ করছে আপনার বিপক্ষে যাবে, এটা হলো বিবেক। আর দলদাস গুলা কি করে, যেই দল মানে নেতা যদি বলে সূর্য দক্ষিণ দিকে উঠছে, ইয়াস, পূর্ব দিকে উঠছে, ইয়াস, লুটপাট হচ্ছে, ইয়াস, এমন কথা। আমি দিল্লি না ঢাকায় কবিতা লেগে না জানে 2011 সালে জেল খেটেছি 6 মাস, আর আমার বাড়ি দখল হয়ে যায়। এই গণতন্ত্র দরকার নেই।
দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই। মেট্রো রেল করেছে, 10 বছর পরে এটা ভেঙে পড়লে ঢাকা সহ আবর্জনা নগরীতে পরিণত হবে। সারা পৃথিবীতে অধিকাংশ পৃথিবীর দেশে মেট্রো রেল আন্ডারগ্রাউন্ডে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আইব খানকে আমরা আমার 150টা বই বাজার আছে, তৈরি আইব খান একটা বই আছে। আমি লিখতে গিয়ে অবাক হয়ে গেছি যে সে যে এত দীর্ঘমেয়াদী চিন্তা একজন আর্মির লোক কিভাবে করতে পারে। হাতে আইব খান চীনে, উনি বললো ভদ্রলোক গেছে, আমিও ওদের সাথে কিছু কাজ পেয়েছি না। চীনের 1500 বছরের সমৃদ্ধির কনসেপ্ট দিয়েছিল একজন কবি 712 খ্রিস্টাব্দে, তার জন্য তিনি আজকের দিনের যে বৈপ্লবিক পরিবর্তন, ইন্ডাস্ট্রিয়াল পরিবর্তন, সমৃদ্ধি এবং প্রযুক্তিগত সমৃদ্ধি সব ওই কবির কনসেপ্টে হয়েছিল। 1500, 2000, 3000 বছরের কনসেপ্ট তিনি লেখনীর মাধ্যমে দিয়েছেন। এখন ওই ভদ্রলোক বললো গ্রামের মানুষ নাই, চীনের এমন দুর্গম অঞ্চলে ওরা 3300 বছর পরে হয়তো মানুষ মানব বসতি হবে, সেখানেও রাস্তা করে রাখছে, পরে আবার মানুষকে উচ্ছেদ করে রাস্তা করতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এটা হচ্ছে দেশপ্রেমিকদের কাজ। আমাদের দেশে কোনো দেশপ্রেমিক মানুষ নাই। আপনার ফাইল নোট কোয়ারি করবেন নিজের সুবিধার্থে, টাকাটা ঠিক মতো না পাইলে, এখানে সাবেক মহোদয় আছে, সুবিধা মতো না হলে কোয়ারি করবে, ঘুরে গাড়ে যদি আমার কাছে আসে। আমাদের নাজনীনতার সুবিধা না হলে এইটাকে আবার রিভাইজ দিবে। এই যদি হয় অবস্থা, মানুষের গণপ্রজাতন্ত্রী বলা হয়, জনগণের কোনো অধিকার এখানে নাই। জনগণ শুধু ট্যাক্স দিবে আর নির্যাতিত হবে। এই জন্য এখন কোনো নির্বাচন নয়, সংস্কার চাই। কেমন সংস্কার? আমাদের চিন্তার সংস্কার, সূর্যবৃত্তি সংস্কার, মানবিক মূল্যবোধ সৃষ্টি সংস্কার, দেশকে ভালোবাসা সংস্কার, সমৃদ্ধি সংস্কার, জ্ঞানের সংস্কার হতে হবে। তারপরে নির্বাচনেরও দরকার নেই, বিশেষ ইন্টেলেকচুয়াল টিম দিয়ে রাজা সিলেকশন হবে, যেটাকে ইসলামী ভাষা করে খেলাফত পদ্ধতি বলা হয়। ইন্টেলেকচুয়াল, আপনি যে 200 টাকা দিয়ে বিক্রি করে, সে আরেকজনকে ভোট দিবে টাকা দিয়া। এই নির্বাচন দরকার নাই, গণতন্ত্র গোষ্ঠী গিলাই। এই জন্য আমাকে ইন্টেলেকচুয়াল ভোটিং ব্যবস্থা করতে হবে। দেশের বুদ্ধিবৃত্তি যারা বিবেকের বাইরে ভোট দিবেন, ইন্টেলেকচুয়াল টিম করে, কাউন্সিল করে আমার ভোটের ব্যবস্থা করতে হবে। তাহলে যদি এই জাতি রক্ষা পায়, আমার জনসংখ্যা, জনসম্পদ, আমাদের প্রত্যেকটি মানুষ মেধাবী, কিন্তু আমরা আজকে শুধু চর্যবৃত্তি, লোভ, অন্যকে ঠকানো মানসিকতা, মানসিক সংস্কারের অভাবে আজকে আমার দেশটি পিছনে আছে। 50 বছরে 53 বছর স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর কি করছি? মুসলিম লীগের সম্পদ ফিজি হাসপাতাল দখল করেছে আওয়ামী লীগ, মুসলিম লীগের সম্পদ দখল করছে। আপনি রাসেলকে নিয়ে কান্নাকাটি করেন, 3 বছরের রাসেল কেন মারছে এটা কান্নাকাটি করেন। বিহারি অসহায় 3 বছর শিশুকে 2 পা ছিঁড়ে ফেলছে, জীবন্ত শিশুকে। এটা খেসাত আপনাকে দিতে হবে না? দানের প্রতিদান আছে। যত অত্যাচার করবেন তার অত্যাচার আপনাকে ভোগ করতে হবে। আল্লাহ ন্যাচারাল হয়ে যাবে। 3 বছরের শিশু নাহিয়ানকে যে আপনি বিহারি শিশুকে ছিঁড়ে হত্যা করলেন, 2 পা টান দিয়ে ছিঁড়ে হত্যা, জীবন্ত শিশুকে, এটি কি মনুষ্যত্ব? তার প্রতিদানে কি হলো? আপনার বংশ। এই কোনো অন্যায় স্থায়ী হয় না, কোন স্বৈরাচার স্থায়ী হয় না, কোন অত্যাচারী স্থায়ী হয় না। অত্যাচারের পরিণাম অত্যাচার ভোগ করতে হয়। এই কারণে আমাকে মানবিক মূল্যবোধের দেশপ্রেমিক স্বৈরাচার যিনি 200 বছর থাকেন ক্ষমতায়, কোনো আপত্তি নাই। আর আমাদের জনগণকে, জনদস্যুদেরকে, গণদস্যু দ্বারা আমরা আছি, এদেরকে দলদাসত্বের গোলামি থেকে মুক্তির মানসিকতা পোষণ না করলে লাঠি উৎসাহিত হবে সারা জীবন। সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ জাতীয় কবিতা মঞ্চের চেয়ারম্যান কবি মাহমুদুল হাসান নিজামী মহোদয়কে। আমরা এখানে বিভিন্ন মতের মানুষদের সংমিশ্রণে কিন্তু এটা আয়োজন, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো বলবেন। তবে আমরা আমাদের আলাদা একটা ফিলোসফি নিয়ে আমরা চলছি। উনি ওনার দুঃখের ইয়া থেকে কথাগুলা বলা,
উনি ব্যক্তিগতভাবে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আওয়ামী লীগের আমলে তিনি জেল কেটেছেন দিল্লি না ঢাকা কবিতাটা লেখার জন্য। আবার আওয়ামী লীগের যখন পতন হলো, এখন যে সরকার ক্ষমতায়, সেই সরকার দোষ হলো ওই জায়গায় সেই সরকারটা প্রোটেকশন দিতে পারে নাই তাকে। ক্ষমতায় আসে নাই সেরকম একটি দল, তার যে বিল্ডিং, সে বিল্ডিং আমি অনেকবার গিয়েছি, বৈঠক করেছি, ইফতার করেছি, কথা হয়েছে, সেটা দখল করার কথাটা শুনতে পেরে আমার খুব খারাপ লেগেছে। এখনো কিন্তু তারা ক্ষমতায় আসে নাই। এই অবস্থা, এই জন্য রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন খুবই দরকার। সেজন্য আমরা লিখেছি, বাই চেঞ্জিং পলিটিক্যাল কালচার উই ওয়ান্ট টু চেঞ্জ বাংলাদেশ। সেটা অপরাজনীতির সংস্কৃতি পরিবর্তন করে আমরা প্রিয় মাতৃভূমিকে অন্যদের দেশে রূপান্তর করতে চাই। এই আলোকে কথা। আমাদের এখানে বিভিন্ন মেন্টালিটির কিন্তু মানুষজন আছে যারা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এতক্ষণ সুন্দর এবং সারগর্ভ বক্তব্য পরিবেশন করার জন্য কবি মাহমুদুল হাসান নিজামী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি একজন ভাইরাল ব্যক্তিত্ব, যার বাড়ি পার্বত্য চট্টগ্রামের বান্দরবনে। তিনি কোটা সংস্কার থেকে আরম্ভ করে ছাত্রদের সব আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। কথাবার্তা খুব ডাইনামিক কথাবার্তা, বোম ফাটানো কথাবার্তা বলে থাকেন। ইঞ্জিনিয়ার তোয়াই চিং মং শাক, তিনি আবার অধিকার পরিষদ, যেটা ট্রাক প্রতীক, সেই প্রতীকের কিন্তু ভাইস চেয়ারম্যান, সেই প্রতীকের দলের গণ অধিকার পরিষদের ভাইস চেয়ারম্যান। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তোয়াই চিং মং শাককে। লুচু আঁক বানায় মা। সবাইকে আসসালামু আলাইকুম। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, এটা আমরা খুব যখন ছোট ছিলাম আমাদের স্কুলের শিক্ষক আমাদেরকে মুখস্থ করিয়েছেন। আমাদের বাংলাদেশে এমন একটা কালচার তৈরি হয়েছে, যে কালচারটা কিছুক্ষণ আগে আমাদের রহিম ভাই বললেন, বাই চেঞ্জিং পলিটিক্যাল কালচার, আমরা এরপরে দেশটা পরিবর্তন হবে, এভাবেই তিনি কথা বলেন। আমরা যদি পলিটিক্যাল কালচার পরিবর্তন করতে চাই, তাহলে আমি যে উক্তিটা বললাম, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, শুধু পলিটিক্যাল কালচার না। আমি যদি আপনাকে একটু এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, একজন সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক, যিনি আমাদেরকে নৈতিকতার শিক্ষা দেন, সেই শিক্ষক যদি 5 লক্ষ 10 লক্ষ টাকায় চাকরি নেন, তাহলে তিনি আমাকে কি শিক্ষা দিবেন? যে পুলিশ, যে প্রশাসন আপনার আইনে শিক্ষা দিবেন, বিচার করবেন, সেই ব্যক্তি যদি চাকরি নিতে গিয়ে 10 লক্ষ 12 লক্ষ টাকায় ঘুষ দিতে হয়, তাহলে তিনি কি আইন রক্ষা করবেন? তিনি তো দিন শেষে ওই জায়গায় বসে তার জয় করা, তার খরচ করা টাকায় উদ্ধার করার চেষ্টাই আগে করবেন। আমি আপনাকে বলি, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা কি করেন? আমি যদি বলি, আপনার মেম্বারের বেতন কত? মেম্বারের বেতন সর্বসাকুল্যে ছিল 5,000, এটা উন্নীত হয়ে এখন 8,000 হয়েছে। একজন মেম্বারের বেতন আমি যদি 10,000 ধরি, তাহলে বছরে হয় কত? 1,20,000 টাকা। 1,20,000 5 বছরে হয় 6 লাখ টাকা। একজন মেম্বার, প্রত্যন্ত অঞ্চলের মেম্বার, পৌরসভায় বলা হয় কাউন্সিলর। এই কাউন্সিলর এবং মেম্বার প্রার্থী এরা 30 লক্ষ, এলাকা অঞ্চল মানে আপনার এলাকা ভেদে 30 লক্ষ থেকে 1 কোটি 2 কোটি টাকা পর্যন্ত এরা খরচ করেন। তাহলে তার বেতনই যদি হয় 5 বছরে 6 লক্ষ টাকা, তিনি যদি 30 লক্ষ টাকাও যদি খরচ করেন, তাকে 25 লক্ষ টাকা তিনি কোত্থেকে আনবেন? কে দিবে তাকে? আমরা তার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি। এবং আপনি বলবেন আমরা কাকে ভোট দিব? যে যারাই প্রার্থী, উভয় প্রার্থী চোর। যে কোনো এক প্রার্থীকে আপনাকে সিলেকশন করতে হবে। কম চোর, বেশি চোর, একজন চোর আরেকজন ডাকাত, দুজনকে আপনাকে সিলেকশন করতে হবে।
চোরকে সিলেকশন করবেন নাকি ডাকাতকে সিলেকশন করবেন? আপনাকে ধার্মিক সিলেকশন করার কোনো সুযোগ নাই এখানে। ধার্মিক সিলেকশন করার সুযোগ নাই। এই সুযোগ আপনাকে আমাকে তৈরি করতে হবে। বলছেন বাই চেঞ্জিং পলিটিক্যাল কালচার উই উইল বি চেঞ্জ আওয়ার বাংলাদেশ, তাই না? তাহলে আমরা যদি সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের জনগণের মনকে আগে পরিবর্তন করতে হবে, নিজেকে আগে পরিবর্তন করতে হবে। যে দেশে আমরা এখানে আজকে দাঁড়িয়ে কথা বলছি, কথা বলার পরে আমার ক্ষুধা লাগবে, খেতে হবে, আমাকে খেতে গেলে আমাকে ভাত খেতে হবে, সে ভাতের রুটি রুটি যে তৈরি করে সে কৃষককে আমরা অবমূল্যায়ন করি। অথচ জাপানে, ইউরোপ, আমেরিকাতে, চীনে এই কৃষকের মূল্যায়ন আমার বাংলাদেশের সচিব আমার থেকে, মন্ত্রী থেকে গুরুত্ব বেশি। সেই দেশ উন্নত হবে না, আমার দেশ উন্নত হবে। দিন শেষে আমাকে সেই কৃষকের কাছে ফিরে যেতে হয় দুমুঠো খাওয়ার জন্য। সেই কৃষককে আমরা অবমূল্যায়ন করে আমাদের বাংলাদেশের কৃষি খাতকে আমরা ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গিয়েছি। এইগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমরা যদি এগুলো পরিবর্তন না করি তাহলে আমাদের বাংলাদেশ কখনো পরিবর্তিত হবে না। আমি বলছি, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আমাদের এই যে আমরা যে দলের আহ্বানে এখানে একত্রিত হয়েছে, বাংলাদেশ ঐক্য পার্টি, ঐক্য করবেন। কাকে নিয়ে ঐক্য করবেন? সবাই তো চোর, সবাই ডাকাত। আমি চাই এজন্য আমাদের মন মানসিকতা, আমাদের মেন্টালিটি আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমেরিকায় দুর্নীতি হয়, চীনে দুর্নীতি হয়, জাপানে দুর্নীতি হয়, এমন কোন দেশ নাই যে দেশে দুর্নীতি হয় না। কিন্তু ওই সকল দেশের নেতা কর্মীরা কি আমার বাংলাদেশে এসে কোন একটা বিল্ডিং করতে দেখেছেন? দেখবেন না। ওই দেশের কোন একটা নেতা কর্মীকে আপনি দেখেছেন আমার বাংলাদেশে ইন্ডাস্ট্রি তৈরি করেছে? দেখবেন না। এমন কোন এক্সাম্পল আপনারা দেখাতে পারবেন ওই দেশের নেতা কোটি কোটি টাকা, ওই দেশের টাকা লুটপাট করে আমার বাংলাদেশের ব্যাংকে রেখেছে? দেখাতে পারবেন না। কিন্তু দেখাতে পারবেন আমার বাংলাদেশের সেই প্রত্যন্ত অঞ্চলের একজন ছাত্র, যে কোনো একটা ছাত্র সংগঠনের এক সভাপতি কোটি কোটি টাকা আত্মসাৎ করে সিঙ্গাপুরে রেখে এসেছে। কেন রেখে এসেছে? তার একমাত্র কারণ, সে জানে সে ওই সভাপতি পদ ছেড়ে দিলে তাকে দেশ ত্যাগ করতে হবে, ওই সভাপতি পদ ছেড়ে দিলে তার জীবন ঝুঁকি আছে। তাই বেঁচে থাকতেই সে সময় সুযোগ থাকতে এই টাকা সে যেখানে আপনার নিরাপদ আশ্রয় সে মনে করে এখানে টাকা রেখে আসে। আমাকে আগে এই জায়গাগুলো চেঞ্জ করতে হবে। চাকরি জীবনে সবার রিটায়ারমেন্ট আছে, কিন্তু রাজনীতিবিদদের কোনো রিটায়ারমেন্ট নাই, কোনো অবসর নাই। মরে গেলে তার অবসর। কেন ভাই? আজীবন কি তোমার এই চেয়ারে বসে থাকতে হবে নাকি? আজীবন আমার ওই চেয়ারে বসে থাকতে হবে কেন? আমার তো জীবনের একটা রিল্যাক্সের টাইম আছে না? এই রিল্যাক্সের টাইমটা আমাকে সময় দিতে হবে। এখন মির্জা ফখরুল সাহেব, বিএনপির মহাসচিব, তার কথা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমার চলতে গেলে কষ্ট হয়, ইয়াংদের উঠে আসতে হবে। আমার সেই বিএনপির মহাসচিবের মির্জা ফখরুল ভাইয়ের কথাকে আমি সাধুবাদ জানাই। ইয়াংদেরকে সুযোগ দিতে হবে। আপনারা যারা বয়স্ক হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, আপনারা রিটায়ারমেন্টে চলে যান, আমাদেরকে সুযোগ দেন, আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। হয়তো এই কথা বললে আপনারা বলবেন আপনারা অনেক ছোট, কি করতে পারবেন দেখিয়ে দিব। আমি একটা উজ্জ্বল দৃষ্টান্ত দিই। আমার মা জুতা পরতে শেখেননি এখনো, কিন্তু সেই জুতা পরতে না শেখা মায়ের সন্তান আমি কি আজকে আপনাদের সামনে দেশের কথা বলছি না? আন্তর্জাতিক বিভিন্ন দেশের ইতিহাস নিয়ে কথা বলছি না? আমি জানি, কারণ আমার মা ওই জানার সুযোগ হয়নি। আমি জানছি, আমার হাতে আইফোন আছে, আমার হাতে গুগল আছে, আমার হাতে ফেসবুক আছে, কিন্তু আমার মা এগুলা ব্যবহার করতে শিখেনি। আমার ছেলে, আমাদের সন্তানরা আমাদের থেকে তীক্ষ্ণ মেলাবি হবে, কারণ পৃথিবী তাদের হাতের মুঠোয় চলে আসবে। তাই আমি মনে করি আমার দেশের প্রকৃতপক্ষে যদি
আমার দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমার বয়োজ্যেষ্ঠ সিনিয়র পলিটিশিয়ানদেরকে চিন্তা করতে হবে, আসেন এই ইয়াংদেরকে একবার সুযোগ দিয়ে দেখি, তাদেরকে গড়ে তুলি। কারণ দিন শেষে আপনার সন্তানরাই এই দেশে থাকবে। এই সন্তানদের জন্য উপযুক্ত পরিবেশ এবং উপযুক্ত দেশ হিসেবে দিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে এই কঠিন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আপনাদের এই কঠিন সিদ্ধান্ত না নেন, তাহলে আমরা বলছি আমাদের এই কোটি কোটি টাকা আমরা আত্মসাৎ করে সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, সুইস ব্যাংকে আমরা রেখে আসবো। এইরকম পরিবর্তন আমাদেরকে চাই। আমরা এই জন্য আমি প্রথমে বলছিলাম, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আপনি ভোট দিবেন, এক কাপ চা খাবেন না। আপনি ভোট দিবেন, আপনি এক খিলি পান খাবেন না। এক খিলি পান, এক কাপ চা ইলেকশনের সময় 500 টাকা, 500 টাকা 1000 টাকা হয়ে যায়। আপনি মনে করছেন 500 1000 হচ্ছে, 500 1000 আপনার এলাকায় ওই মেম্বার, ওই চেয়ারম্যান, ওই এমপি 2 লক্ষ লোককে 500 টাকা করে দিলে কয় টাকা দিতে হয় তার হিসাব করেছেন? আপনি দিন শেষে ওই মেম্বার কাউন্সিলরদেরকে দোষারোপ করেন। আমাদেরও দোষ আছে ভাই, আমরা যারা ভোট দিই আমাদেরও দোষ আছে। তাই আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। টাকা ছাড়া মেম্বার বানাবো, টাকা ছাড়া এমপি বানাবো, টাকা ছাড়া সরকার বানাবো। এই সরকার আমাদের কথা মতো চলবে। এই সরকার আমার দেশের উন্নয়নের জন্য কাজ করবে। যে সরকার আমার কথা শুনবে না, এই সরকারকে আমরা নামিয়ে দেওয়ার জন্য এই সক্ষমতা আমাদের জনগণের হাতেই রাখতে হবে। 500 1000 এক খিলি পান, এক কাপ চায়ের জন্য যদি আপনারা মেম্বার সেই চোর ডাকাতদেরকে বানান, তাহলে আমার বাংলাদেশ আজকে মায়ানমার থেকে একটু এগিয়ে আছে, কিন্তু মায়ানমার থেকে পিছিয়ে যেতে বেশি দিন সময় লাগবে না বন্ধুগণ। আমরা যদি আমার এই বাংলাদেশকে উত্তর কোরিয়া পরিণত করতে না চাই, আমার এই বাংলাদেশকে যদি সিরিয়া তৈরি করতে না চাই, তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। বাংলার মাটি উর্বর, এখন এই উর্বর সময় যদি আমরা সিদ্ধান্ত নিতে না পারি, মাটি নরম থাকতে যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, তাহলে বাংলাদেশ অচিরেই আমাদের হাত ছাড়া হয়ে যাবে বন্ধুগণ। আমি এই জন্য বলছি, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব নাকি বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাব। আমি 53 বছর পিছিয়ে দিতে চাই না, আমি 54 বছর সামনে এগিয়ে যেতে চাই। এই জন্য আমার এই কথা যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, লাইভে যারা শুনছেন, প্রত্যেককে উদাত্ত আহ্বান জানাবো, আসেন আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। আমাদের বাংলাদেশের পরে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া স্বাধীনতা লাভ করেছে। ওরা অনেক দূরে এগিয়ে গেছে, আমরা অনেক দূরে পিছিয়ে গেছি। তার একমাত্র কারণ আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের কার্যকলাপে, আমাদের সিদ্ধান্তহীনতায় সমস্যা রয়েছে। তাই এই সমস্ত জায়গায় আমাদের পরিবর্তন আনার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ ইঞ্জিনিয়ার তোয়াই সিং মং সাককে। আপনারা দেখেছেন বয়সে খুব কম, জুনিয়র, কিন্তু চিন্তা, চেতনা, দৃষ্টিভঙ্গি আমাদের থেকে অনেক উচ্চতর। সেজন্য আমি তাকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। তার জন্য আশীর্বাদ এবং দোয়া রইল, সে যাতে এগিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাবেক সচিব জনাব কাসেম মাসুদ মহোদয়কে, সাবেক সচিব জনাব কাসেম মাসুদ মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সম্মানিত সভাপতি এবং যত অল্প সংখ্যকই হোক সামনে যারা আছেন। ইতিমধ্যেই যারা কথা বলেছেন তারা মূল বিষয়টা মোটামুটি বলে ফেলেছেন, যে ঐক্যের বিষয়টা খুব জরুরি। ঐক্য পার্টির পক্ষ থেকে সেটাই বলেছে যে আজকে দেশ রূপান্তরে ঐক্যের প্রয়োজনীয়তা কেন, তো কাদের সাথে ঐক্য দরকার সেটা পরিষ্কার হয়ে গেছে। যারা 53 বছরে ক্ষমতায় থেকেছে, নিঃসন্দেহে তাদের কম বেশি তারা ফ্যাসিবাদী আচরণ করেছে এবং নানান দুর্নীতি,
অব্যবস্থা এবং রাজনীতিকে নষ্ট করার কাজ করেছেন তারা। আজকে রাজনীতি সম্পর্কে মানুষের যে একটি নেগেটিভ ধারণা তৈরি হয়েছে সেটি তাদেরই অবদান। তারা টাকা পয়সা দিয়ে মানুষের চরিত্র নষ্ট করেছে। আমি একটা কথা বলার চেষ্টা করি যে ঐক্য হ্যাঁ হওয়া দরকার, সেই ঐক্যের বিষয়ে আমি বলি যে ভালোরা সব এক হও, সামনের কাতারে সামিল হও। আসলে ভালোদের ঐক্য হওয়া দরকার। এই ভালোরা ঐক্যবদ্ধ হোক, তারা সমাজে এবং রাজনীতিতে সামনের কাতারে আসুক, তবেই পরিবর্তনের আলামত হয়তো পাওয়া যেতে পারে। কারণ আমাদের বৈশিষ্ট্য এমন দাঁড়িয়েছে যে আমরা এখন কোনটাকে সমালোচনা করব। এত রোগ আমাদের সমাজে রাজনীতিতে তৈরি হয়েছে যে কোনটা নিয়ে আপনি কথা বলবেন। আমাদের একটি বড় দলের একজন কথা বলে গেলেন, তিনি থাকলেও হয়তো আমরা এই বলতাম, এই কথা তো তিনি শুনতেন, যারা ক্ষমতায় থাকছে আমরা তাদের বাইরে আমরা ঐক্য চাই। তো সেটা হয়তো ওনার যারা ক্ষমতাসীন তাদের কাছে তো এটা ভালো লাগবে না। আর আমার বাড়ি কুষ্টিয়া কুমারখালীতে। এদেশে যখন সাংবাদিকতা শুরু হয় কলকাতার পরে, তখন সাংবাদিকতার প্রতিকৃতি একজন সাধক মানুষ কাঙাল হরিনাথ, তিনি সাংবাদিকতার প্রতিকৃতি। তিনি একটা কথা বলেছিলেন সাংবাদিকদের জন্য যে একজন নির্ভীক সাংবাদিকের কোনো বন্ধু নাই। তেমনি আপনাকে এই কথাও বলতে হবে যে একজন সত্য এবং সৎ মানুষের কোনো বন্ধু নাই। তিনি সত্য কথা বললে, ন্যায় কথা বললে ওই বাকিরা তার শত্রু হতে থাকে। সে চাকরি ক্ষেত্রে হোক আর নেতৃত্বের ক্ষেত্রে হোক, যেখানে হোক। আমাদের তারপরেও তো এখন বলা দরকার, ন্যায়ের কথা সত্যের কথাই তো বলা দরকার, সত্যের পথে আহ্বান জানানো দরকার। এখানে ঐক্য পার্টি 5টা বিষয় বলেছে। আমি এক ধরনের চিন্তা করেছি এটা, সেটা হলো যে মানুষ যদি সৎ হয় তাহলে অনেক সমস্যা দূর হয়ে যায়। সৎ হলে তার পক্ষে অনেক কিছু খারাপ এড়িয়ে থাকা সম্ভব, সে দৃষ্টান্ত স্থাপন করে। তবে দেশ নিয়ে যদি আমরা ভাবি, দেশের ক্ষেত্রে আমি প্রথমে সতের কথা বলবো না, প্রথমে 1 নম্বর বলবো দেশপ্রেমের কথা। যে দেশপ্রেমের বোধটা আমার প্রথমে থাকতে হবে 1 নম্বর। তারপরেই দ্বিতীয় কথায় আসবে যে সৎ হতে হবে। তিনি যদি সৎ না হন তাহলে তার দেশের প্রেম টিকবে না, তিনি দেশের স্বার্থে তিনি কাজ করতে পারবেন না, ক্ষতিকর কাজে যুক্ত হয়ে যাবে। সৎ হলেও হবে না। তিনি যদি দক্ষ না হন তাহলে লেজে কবরে করে ফেলবেন। দেশপ্রেমিক এবং সৎ একজনকে যদি দেশের দায়িত্ব দেওয়া হয়, তিনি লেজে কবরে করে ফেলবেন যদি দক্ষ না হন। সেজন্য তৃতীয় বিষয়টি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, যে দক্ষ হতে হবে। চাকরির ক্ষেত্রে বলেন আর রাজনীতিতে বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাকে দক্ষ হতে হবে। আমাদের শ্রমিকরা, আমি দেশের পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে দেখেছি, আমাদের তো প্রায় কোটি কোটি মানুষ আমাদের দেশের বাইরে রয়েছে। বেশিরভাগই সব অদক্ষ এবং অড কাজে ওখানে যোগ হয়, আয়ও আমাদের কম আসে। আমাদের যদি দক্ষ লোক পাঠাইতে পারতাম তাহলে এখনই আমাদের 3 গুণ আয় বেড়ে যেত আমাদের। তো যাই হোক, রাজনীতির কথাতেই থাকি, যে দক্ষতাটা খুব দরকার। আরেকটা বিষয় হলো যে তিনি দেশপ্রেমিক, তিনি সৎ, তিনি দক্ষ, তিনি দেশের দায়ভার গ্রহণ করেছেন, নেতৃত্ব নিয়েছেন। তাহলে তাকে আরেকটা জিনিস দরকার, শুধু দেশ এক জায়গায় রেখে দিলেই হবে না, উন্নয়ন দরকার আছে। সুতরাং তাকে উন্নয়নকামী হতে হবে। এটি চতুর্থ বিষয়। পঞ্চম বিষয় আমি বলবো, তাকে ভিশনারি হতে হবে, ক্রিয়েটিভ হতে হবে, দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। আমি বলেছি যে আমাদের রাজনীতিতে এই 5টা জিনিসের চর্চা দরকার। এটা তো আর গাছ থেকে পাওয়া যাবে না, ফলের মতো পেরে নেওয়া যাবে না। এই 5টি জিনিসের আমাদের চর্চা করা দরকার। এবং যারা, এই যে খুবই পরিষ্কার করে বলতে হবে যে যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতার উৎকৃষ্ট ভোগ করেছেন, তাদের সাথে কোনো ঐক্য নয়। তাদের বাইরে এই সমস্ত ইচ্ছে যাদের মধ্যে আছে, এই দেশের ভালো করার ইচ্ছে যাদের আছে, কল্যাণ চিন্তা ভাবনা যাদের মধ্যে আছে, সেই মানুষেরা আসেন আমরা। এবং আমরা দল একটা হয়ে যাওয়া খুব কঠিন। আমাদের দেশে যে সংকটের মধ্যে এটা একটা সংকট, কি সেটা
জাতি হিসাবেও আমাদের মধ্যে অনেকগুলো রোগ আছে। সেটা হলো কি, যে আমি সবচেয়ে বেশি বুঝি, আমি এটা ভালো বুঝি, এবং আমার এই ফর্মুলাই হলো সঠিক ফর্মুলা, এইটা গ্রহণ করতে হবে, একটু একটু গ্রহণ করলে হবে না, 100% গ্রহণ করতে হবে। এই অ্যাটিটিউড আমাদের সকলের মধ্যে কাজ করে। সেজন্য সহজে এই দলে দলে এক হওয়াটা কঠিন, হবে না, বাস্তবতা হলো যে হবে না। কারণ একজন এই 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 ঐক্য পার্টিকে যদি বলি যে ভাই আপনার দল তো খুবই ছোট দেখা যাচ্ছে, সভাপতি আর সেক্রেটারি, আপনারা দুইজন আরেক দলে চলে আসেন, তাহলে এই পদটা তো থাকবে না, হয়তো যে সভাপতি আর সেক্রেটারি, তাহলে এই পদ থাক কি করে? সুতরাং উনি ছাড়বেন না, উনি এটা নিয়েই উনি থাকবেন। এবং এটা ওনারা না, এটা আমাদের 331টা দল আছে, আমার কাছে তালিকা মোটামুটি আছে 331টা, আরো 2-1টা দল তৈরি হচ্ছে, অলওয়েজ তৈরি হচ্ছে আমাদের এখানে। এটাও আমাদের উর্বর মাটি, আমাদের উর্বর মাটির সন্তান হিসাবে আমাদের মাথাও খুব উর্বর, এবং সেই কারণে আমরা অন্যান্য প্রোডাকশনের সাথে দলও গঠন করে যাচ্ছি একের পর এক, যে 330, 32, 33 হয়ে যাবে খুব শিগগিরই। তো এই মাসের মধ্যে নাকি একটা গঠিত হবে, ওই যে নাগরিক কমিটির ঘোষণা আমরা শুনেছি। তো সুতরাং এই দলে দলে হবে না, তো ঠিক আছে, বাস্তবতা মেনেই তো চলতে হবে। তো সেই জন্য দলগুলো থাক, কিন্তু একটা প্ল্যাটফর্মে আসেন সকলে, একটা প্ল্যাটফর্মে আমরা একত্রিত হই, সেইখানে আমরা দেশের কল্যাণের জন্য, ভালোর জন্য আসেন আমরা আলোচনা করি, করে আমরা একটা রূপরেখা তৈরি করি। আমি এই রূপরেখাটার উপরে গুরুত্ব দিতে চাই সবচেয়ে বেশি। সেটা হলো যে এই দেশের কল্যাণ কি করে সম্ভব, প্রতিটা পেশাজীবী মানুষ আছে, তাদের মুক্তি কি করে সম্ভব, কৃষকের মুক্তি কিভাবে সম্ভব, শ্রমিকের মুক্তি কিভাবে সম্ভব, এই সাহিত্যিক ভাষায় ম্যানিফেস্টো না, সুস্পষ্ট রূপরেখা আসলে আমরা তৈরি করি সকলে মিলে, যে এইভাবে কৃষকের জন্য এই ব্যবস্থা, শ্রমিকের জন্য এই ব্যবস্থা, শিক্ষকের জন্য এই ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার জন্য এই ব্যবস্থা। তো এইভাবে আমাদের সেই একটা রূপরেখা বানানোর দরকার। আর এই রূপরেখা নিয়ে মানুষের কাছে যেতে হবে, এবং মানুষকে সামনে চেঞ্জ না করতে পারলে হবে না। কারণ মানুষেরও আমাদের চরিত্রও কিন্তু, এটাকে অন্যগুলো যদি রোগ বলি তাহলে আমার কাছে মনে হয় জনসাধারণকে কেউ সহজে খেপাইতে চায় না, বলে জনগণ তো দেশের রাষ্ট্রের মালিক। আর কোন নেতা জনগণকে গালাগালি করে না, সবসময় বলে যে আপনারাই হলো আমাদের শক্তি, কারণ জানে যে এদেরকে ব্যবহার করতে হবে। কিন্তু আমি বলবো যে এই জনগণের মধ্যে কিন্তু প্রচুর রোগ জমা হয়েছে। কি সেটা? ওই যে না খাওয়ালে আসে না। আপনি রাজনৈতিক কর্মী পাবেন খুবই কঠিন, সংগঠক পাওয়া কঠিন। আপনার কর্মী হবে না, আপনি তার পেছনে যে টাকা ব্যয় না করেন। আপনি খাবার না দিলে মিটিং এ আসবে না, অবশ্য নাস্তা দেওয়ার পরেও উপস্থিতি কম দেখতে খেতে আসে না। সুতরাং আমার মনে হয় যে এই রাজনৈতিক কালচার আমাদের পাল্টানো দরকার। এই রাজনৈতিক সবাই খাবার দেওয়া যাবে না, আপনি তো লোভ তৈরি করে দিচ্ছেন। সুতরাং আপনি বিকল্প, আপনি কিন্তু ব্যতিক্রম ধর্মী না। আমি সেই জন্য ওই ঐক্য পার্টির সাথে সাথে অন্যান্যদেরকে বলবো যে রাজনৈতিক সমাবেশে মিটিং এ কোনো খাবার দেওয়া যাবে না। এই লোভটা তো আমাদের চেঞ্জ করানো দরকার। আমাদের এই অভ্যাস তৈরি হয়েছে যে টাকা না দিলে ভোট দেব না, এবং তখন এমন ইমানদার হয়ে যায় বলে যে ওই যে টাকা নিয়েছি বেইমানি করা ঠিক হবে না, সুতরাং ভোটটা তাকে দেই। আর আরেকটা সংকট, এই যে আমাদের গণ অধিকার পার্টির ভাইস চেয়ারম্যান সাহেব বলেছেন যে ওই কাকে নেওয়া হবে, বিকল্প নাই। তাহলে এখানে দুটি সংকট, একটা হলো ভালো মানুষ ইলেকশনে দাঁড়াচ্ছে না, আসছে না, এবং তারও কারণ আছে, জনগণ তো ভালোকে ভোট দেয় না। ইতিহাস রয়েছে, আপনারা পুরনো যারা বা যারা ইতিহাস চর্চা করবেন রাজনীতিক, তারা জানবেন যে এই দেশে সৈয়দ আলতাফ হোসেন নামে একজন ন্যাপের নেতা ছিলেন, আমাদের কুষ্টিয়া এলাকার মানুষ। ওনাকে কোনোদিন আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারিনি। 70 সালেও আমরা পাকিস্তান আমলেও জয়যুক্ত করি নাই ওনাকে, বাংলাদেশ আমলেও গোটা তিনি ইলেকশনে উনি দাঁড়াইছেন, ওনাকে আমরা জয়যুক্ত করি নাই। তিনি 100% সৎ মানুষ ছিলেন, তিনি জনগণের জন্য কথা বলেছেন এবং কোনো অন্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত হন নাই। কোনোদিন আমরা ভোট দিয়ে যাচ্ছি। তো সুতরাং আমাদের এই জনগণের মধ্যে এই সমস্যা তৈরি হয়েছে যে তারা আমরা আমাদের চরিত্র আমরা ঠিক রাখতে পারি না, আমরাও এই সুবিধাবাদী হয়ে গেছি। অবশ্য এটা বিশ্লেষণ গবেষকরা হয়তো বের করবেন যে আমাদের আগেই বলছি যে রাজনৈতিক দলগুলো এবং এই সরকারে যারা ছিল তারাই আমাদের এই চরিত্রটা নষ্ট করেছে। এবং আরেকটা বিষয় হলো যে আমরা ইতিহাসকে বিকৃত করি। আমাদের বিএনপির একজন সম্মানিত নেতা ইনি বলেছেন যে কিভাবে ইতিহাস বিকৃত হয়, আমি একটু কিঞ্চিত বলি। সেটা হলো কি, সব ঠিক আছে, জিয়াউর রহমান একজন
খুব জনপ্রিয় লোক, কিন্তু এই বলা হচ্ছে যে জাতি যখন সিদ্ধান্ত নিতে পারছেন না রাজনীতিবিদরা, তখন উনি ঘোষণা দিয়েছেন। এখানে কিঞ্চিত সমস্যা আছে, রাজনৈতিক নেতারা বিভ্রান্ত হন নাই। 10ই এপ্রিল আমাদের